যে আমার হেলথ সেক্টর থেকে গেল ওষুধ, কিন্তু কখন কি যাচ্ছে সেটাও তো আমি জানছি না। তো একটা আমার মনে হয় যে সরকারের উচিত হবে যে এই ক্ষেত্রে যেটা করা, যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা, যে আগামী 100 বছরে আমরা আসলে কি করব। আর দুর্যোগ যেহেতু হচ্ছে, সেহেতু আমার প্রতিবারই আমার দুর্যোগ হবে, এবং এর জন্য আমাকে কখন কোন চিকিৎসা সেবা দিতে হবে তার জন্য একটা আপনার এমার্জেন্সি প্ল্যান থাকা উচিত। এবং সেই ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারের যে ব্যাপারটা, যে বাঁধের ওই ক্ষেত্রে আমি আবার বলতে চাই যে বাঁধগুলো হয়তো নির্মাণের সময় সেইভাবে টেকসই করে নির্মাণ করা হয় নাই। এই জন্য প্রতিবার যখন আমার ঘূর্ণিঝড় হচ্ছে, আমার জলোচ্ছ্বাস হচ্ছে, বাঁধগুলো খুব দ্রুত ভেঙে যাচ্ছে। এটা হতে পারে, এটা একটা কারণ। তারপরে আমার প্রিপারেশন হয়তো সেভাবে ভালো হচ্ছে না, সেটা একটা জিনিস হতে পারে। তো এই সবগুলো বিষয় নিয়েই কিন্তু আসলে একটা কোঅর্ডিনেশনটা থাকা দরকার। ওকে, পলাশ ভাই, এবার একটু আমরা আরেকটু অফ টপিকে অন্য একটা বিষয়, আপনার ব্যক্তিগত একটা বিষয় আলাপ আমরা করতে চাই। সেটা হচ্ছে কি, আপনি খুব সম্প্রতি বেশ কিছু কাজ করেছেন। যেমন একটা কাজ ছিল হচ্ছে কি, আপনি 8টা জেলাতে প্রায় 480 জন। হ্যাঁ, আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা একটা ট্রেনিং দিয়েছিলাম, যে একটা ক্যাপাসিটি বিল্ডিং করার চেষ্টা করেছি জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য সুরক্ষা। 480 জন বিভিন্ন জেলা থেকে। জি, 480 জন চিকিৎসককে, এবং এরা জেলা এবং ওনারা জেলা এবং উপজেলা পর্যায়ের চিকিৎসক, সরকারি ডাক্তার সবাই। এবং তাদের, কারণ আমরা মনে করি যে, এবং আমরা না, এটা আসলে সত্যি কথা যে সবাই কিন্তু ফুড সিকিউরিটি নিয়ে কথা বলছে, এগ্রিকালচার নিয়ে কথা বলছে, তারপরে ডিজাস্টার নিয়ে কথা বলছে, কিন্তু হেলথ নিয়ে কিন্তু খুব বেশি, ক্লাইমেট চেঞ্জ, হেলথের নিয়ে খুব বেশি কথাবার্তা আমরা শুনি না। সম্প্রতি সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা ইউনিট করা হয়েছে, ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ প্রমোশন ইউনিট। তারা এবং এমিনেন্স, এটা একটা যৌথভাবে আমরা একটা ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম হাতে নিই, যে ক্লাইমেট চেঞ্জ এবং আপনার হেলথ নিয়ে। এবং এই 8টা জেলার মোট 480 জন ডাক্তারকে আমরা ট্রেনিং দিয়েছেন। আমি পলাশ ভাই যেটা জানতে চাচ্ছি, আসলে আমার কাছে যেটা ইন্টারেস্টিং লাগছে, যে আপনার 480 জন ডক্টর বিভিন্ন জেলা উপজেলা থেকে একখানে হয়েছে, আপনি তাদেরকে শিখিয়েছেন। তো এই কমিউনিকেশনে যে প্রসেসটা হয়েছে, এখান থেকে আপনি কি শিখলেন? কারণ আপনার অডিয়েন্সটা ছিল একটা হিউজ ভ্যারাইটির একটা অডিয়েন্স। ভ্যারাইটি বলবো না, একটা যেটা জিনিস হচ্ছে যে আমরা একখানে করিনি, আমরাই আসলে গিয়েছিলাম তাদের কাছে 8টা জেলায়, যে প্রত্যেক জেলা থেকে 60 জন করে চিকিৎসক আমরা তাদেরকে ট্রেনিং করি। আমার যে এক্সপেরিয়েন্স, সেটা পজিটিভ এক্সপেরিয়েন্স, এই কারণে যে মানুষের মধ্যে কিন্তু এখন অনেক আপনার সচেতনতা কিন্তু বাড়ছে আস্তে আস্তে। এবং এই মেসেজটা যে একদম আপনার জেলা উপজেলা পর্যায় পর্যন্ত যদি আমরা নিয়ে যেতে পারি, এই প্রস্তুতিটা কিন্তু শুধুমাত্র সেন্ট্রাল পর্যায় থেকে করলে হবে না, একদম কমিউনিটি পর্যায় থেকেই হতে হবে। তো তাদের মধ্যে আমি দেখেছি যে খুব আগ্রহ, কারণ আমরা এখানে আমরা আবারও বলি যে ইয়াং নাইটে আমাকে ইয়াং হিসেবে এখানে নিয়ে আসা হয়েছে। এবং আমরা যারা এই ট্রেনিংটা দিতে গিয়েছিলাম, তারা সবাই এই আমার বয়সের বা ইয়াং, কিন্তু যাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল তারা কিন্তু সবাই, আপনি জানেন যে সরকারি ডাক্তারদের বিভিন্ন বয়সের, তারা অনেক একদম শেষের দিকে। আমি ওইটা জানতে চাচ্ছিলাম যে কমিউনিকেশনটা ওয়াজ ইট ইজি? এটা কি আমার কাছে খুব বেশি কঠিন মনে হয় নাই, এবং আমি মনে করেছি যে কমিউনিকেশন ইজি, কিন্তু একটু, কারণ মানুষকে না মোটিভেট করতে একটু সব খুব ডিফিকাল্ট একটা কাজ হচ্ছে মানুষের আপনার বিহেভিয়ারটা চেঞ্জ করা। এবং সবচেয়ে হচ্ছে যে ডাক্তাররা তো অনেক ব্যস্ত মানুষ, যে কোনো জায়গায় আসলে। তো তাদের প্রথম আমাদের যে সময়ের ব্যাপারটা নিয়ে একটু সমস্যা হয়েছিল, কিন্তু উৎসাহ এবং আগ্রহ কারোর মধ্যে কিন্তু আমরা কম দেখিনি। হ্যাঁ, তো সরকার যদি এই ধরনের পদক্ষেপ আরো নেয়, এবং শুধুমাত্র ডাক্তারদের না, সব সেক্টরের এরকম একদম কমিউনিটি পর্যায়ে হোক বা লোকাল লেভেলের যারা সার্ভিস প্রোভাইডার আছে সরকারি, সবাইকেই আসলে এই ধরনের ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম হাতে নিয়ে যদি সামনে আরো এগিয়ে যাওয়া যায়, তাহলে আমার মনে হয় যে এটা একটা আশার জিনিস হবে। এবং এই যে একটা ট্রেনিং করে শেষ করে দিয়ে আমরা চলে আসলাম, ব্যাপারটা কিন্তু তা না। এবং আমি আরো জানি আপনারা চরাঞ্চল, বিশেষ করে লালমনিরহাট, এইসব এলাকাতে কিন্তু আপনারা অনেক কাজ করছেন, হাওড় অঞ্চলে, সুনামগঞ্জে, হ্যাঁ রাইট। এবং এখানে তো প্রায় আপনারা মানে কি বলে এটাকে, আপনারা খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি এবং জলবায়ু পরিবর্তন, বিভিন্ন বিষয় নিয়ে আপনারা একদম ফোকাল পয়েন্টে বিভিন্ন জায়গায় যে কাজ করেছেন। আমরা নর্মালি যেটা দেখি যে ঢাকা শহরে বসে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দিয়ে বহুত কিছু করে ফেলে, বাট হোয়াট ইউ আর ডুইং
ঈদ আপনারা অ্যাকচুয়ালি পিন পয়েন্টেড জায়গাগুলোতে যাচ্ছেন এবং তাদের কাছে যে তাদের সাথে আপনারা আলাপ হ্যাঁ। করে মূল সমস্যাটা ধরার চেষ্টা করছেন। রিসেন্টলি আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আপনার লালমনিরহাট জেলার চর, তিস্তা নদীর যে চর, ওইখানে অনেক বড় বড় চর আছে এবং প্রচুর মানুষ কিন্তু ওই চরে বসবাস করে। Right. এবং আপনি খুব আশ্চর্য হবেন ওইখানে গেলে যে আমরা এখানে বসে আসলে বুঝতে পারবো না ব্যাপারগুলো কেমন। True. যে আমরা যখন ওই চরে যাই তখন শুকনার সময়, কিন্তু 1.5 ঘন্টা হেঁটে যেতে হয়েছিল আমাদেরকে ওই চর, মানে নদীর মধ্যে দিয়ে পানি নাই। কারণ ওইখানে একটা সমস্যা কি, ওইখানে যে বাঁধ, আমাদের তিস্তা ব্যারেজ এবং আরেকটা বাঁধ হচ্ছে ভারতের দিকে আছে, সেটা ওদেরকে বলে গজলডোবা নামে একটা জায়গা আছে, সেই জায়গায় একটা বাঁধ। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাঁধটা কিন্তু ওদের যখন সময় হয় তখন খুলে দেয়, যখন ওদের পানি হয়ে যায়, এবং তখন হঠাৎ করে অনেক পানি চলে আসে। এর ফলে ওই হঠাৎ করে বন্যা হয় এবং ওই চরগুলো তখন পানির নিচে চলে যায় এবং অতগুলো মানুষের তখন খাদ্য নিরাপত্তা বলেন, পুষ্টি বলেন, ওয়াটার স্যানিটেশন, এই সেক্টর হঠাৎ করে পরিবর্তন হয় এবং খুবই তাদের কমিউনিকেশন সিস্টেমটা খুবই খারাপ। কারণ একটা রোগী যদি চিকিৎসার জন্য তাকে জেলা সদরে বা উপজেলা সদরে নিয়ে আসতে হয়, ইভেন একটা বাইরে বাজারে নিয়ে যেতে হয় যেখানে ডিসপেন্সারি গুলো আছে, সেইখানে নিয়ে আসতে গেলেও 3-4 ঘন্টা সময় লাগে এবং হেঁটে যেতে হয়। আমি দেখেছিলাম ওইখানে যে যারা বৃদ্ধ মানুষ তাদেরকে আপনার ওই যে বাঁশ দিয়ে একটা ঝুলায় নিয়ে আসতে, চেয়ারে বসায় তাদেরকে নিয়ে তারপরে যাচ্ছে। তো এইটা ওইখানকার ব্যাপার। এবং ওয়ার্স টাইমে যখন ওই যে ভারতের বাঁধটা খুলে দেয়, এটা যে কোনো সময়, বরং আমি মনে করি যে ওই ওয়ার্স টাইমে আরো ওদের সুবিধা নৌকা পাওয়া যায় এবং যখন শুকনা থাকে তখন হেঁটে যেতে হয়। তো সেটা তো একটা সমস্যা, কিন্তু মূল সমস্যা হচ্ছে যে সেইখানে আপনার ওই যে এগ্রিকালচার, মানে পুষ্টি পেতে গেলে তো আপনার খাদ্য দরকার এবং সেই খাদ্যের যোগানটা কিন্তু ওইখানে সেভাবে আসছে না। আপনাদেরকে আমার অনেক অভিনন্দন, যেহেতু আপনারা একদম রুট লেভেলে যে একদম পিন পয়েন্টের জায়গাগুলোতে যে সত্যিকারের কাজ করছেন, এই জন্য আপনাকে অনেক অনেক কংগ্রাচুলেশন। আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর আমার মতো আরেকটা আশার ব্যাপার হচ্ছে কি, যেহেতু আমরা ওদেরকে অনেক ইলিশ মাছ দিচ্ছি আমাদের পাশের দেশকে, নিশ্চয়ই তারা আমাদেরকে ভালো সুসময়ে পানিটা দিবে। যাই হোক, আপনাকে এগেইন ধন্যবাদ, দোয়া করছি এবং আশা করছি আপনাদের এই কোপ 17 মিটিংটা খুবই সফল হবে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমিও আশা করছি যে কোপ 17টা সফল হোক, শুধুমাত্র আমাদের জন্য না, সারা বিশ্বের জন্য। আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মিটিং আমি মনে করি আর কি। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা তখন কথা বলছিলাম আমাদের পলাশ ভাইয়ের সঙ্গে, তারপর নাম SM সাজেদুল হক পলাশ, এবং আপনার তার কাছ থেকে অনেক তথ্য শুনলাম। তার অনেক কথা বাকি রয়ে গেছে, আশা করব খুব শীঘ্রই তাকে আমরা আরেকদিন আমন্ত্রণ জানাবো। আর প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন, ইমেল করে লিখতে পারেন যে আপনারা কাকে গেস্ট হিসেবে চান। আমাদেরকে ইমেল করার ঠিকানা youngnight@atnnewstv.com। আর অনুষ্ঠানের শুরুতে কথা দিয়েছিলাম যে আমাদের এই আলোচনা সহ্য করলে আপনাদের জন্য একটি ছোট্ট ইনসেন্টিভ, আর সেটা হচ্ছে গিয়ে মূলত সাংবাদিক কিন্তু মিউজিশিয়ান সাদের একটি গান। সাদ হচ্ছে গিয়ে ভোকালিস্ট, গিটারিস্ট এবং একজন বংশীবাদক, সত্য ব্যান্ডের। আমরা চলে যাচ্ছি তার গানে। সুরে সুরে গান গায়, শোনাতে গান তোমার, সুরে সুরে গান গায়, শোনাতে গান তোমার। এ যেন গান নয়, মেঘের ওই জল ছবি, এ যেন গান নয়, ইচ্ছের ছোটাছুটি। সুরে সুরে গান গায়, শোনাতে গান তোমার। মাঝে মাঝে তারারা শুনেছে গান আমার, মাঝে মাঝে তারারা শুনেছে গান আমার। এ যেন গান নয়, বিষণ্ণ আধার আমার, এ যেন গান নয়, ঝরে পড়া অশ্রু আমার। সুরে সুরে গান গায়, শোনাতে গান তোমার।
চাওনি কেন এই হৃদয়ের হাহাকার, বোঝাতে চাইনি আমি সেথা শূন্য একটি জান। বুঝতে চাওনি কেন এই হৃদয়ের হাহাকার, বোঝাতে চাইনি আমি সেথা শূন্য একটি জান। শুনতে চাওনি কেন এই আধারের আহ্বান, বলতে চাইনি আমি যেটাই আছে ও আমার প্রাণ, এ আমার গান, এ আমার গান, এ আমার গান। Thank you.